নমস্কার বন্ধুরা, অল ডে সাসপেন্সের পর্দায় আমি সুদর্শন হাজির হলাম লেখিকা মিলি ঘোষের লেখা এক গ্রাম বাংলার রোমাঞ্চকর ভয়ের গল্পের সাথে। এখানে বেশি কথা নয়, সরাসরি গল্প শোনানো হয়। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে গ্রাম বাংলার ভয়ের গল্প, শীতের রাতে চাকদহের চায়ের দোকানে। আজও গল্প পাঠে এবং পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে শ্রেয়সী। শুরু হচ্ছে শীতের রাতে চাকদহের চায়ের দোকানে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তাই গল্পটির বাস্তবের সঙ্গে মিল খুঁজে নেওয়ার চেষ্টা করবেন না। আশা করছি বিনোদনের দৃষ্টিকোণ থেকে আজকের এই গল্পটি গ্রহণ করবেন। ধন্যবাদ। সময়টা মাঘ মাস। কনকনে ঠান্ডায় গ্রামটা যেন জবু থবু। শিমুলপুর গ্রামটা চাকদহের একটি প্রত্যন্ত গ্রাম। এমনিতেই এই গ্রামে মানুষজনের বাস বেশ কম, তার উপর আবার শীতের সন্ধ্যা, চারিদিক কুয়াশার চাদরে ঢেকে আছে। বিকেল থেকে রাস্তায় লোকজনের যাতায়াত কমতে থাকে। যে দু একজন লোক বিভিন্ন কাজে বাইরে বেরোয়, তারাও সন্ধ্যের মধ্যেই ঘরে ফিরে দৌড় দেয়। তবে রামু কাকার চায়ের দোকান কিন্তু রাত 9টার আগে বন্ধ হয় না কোনো দিন। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের 12 মাসই সকাল সন্ধ্যা খোলা থাকে এই চায়ের দোকান। রামু কাকা সেই ছোটবেলা থেকেই এই চায়ের দোকান চালায়। গ্রামের ছেলে বুড়ো অনেকেই তার দোকানে চা, টোস্ট, অমলেট এসব খেতে আসে। রাজু আর তার বন্ধুদের এটা একটা আড্ডার জায়গা হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে ওরা রামু কাকার চায়ের দোকানে এসে গরম চায়ে চুমুক দিতে দিতে নানান রকমের গল্পে মশগুল হয়ে যায়। ওদের সঙ্গে থাকেন একজন বৃদ্ধ, সুবীরেশ ভট্টাচার্য। যদিও ওরা তাঁকে গল্পদাদু বলেই জানে, কারণ রোজ সন্ধেবেলায় চায়ের দোকানে বসে তিনি তাদের নানান রকম গল্প শোনান। যদিও বেশিরভাগটাই থাকে ভৌতিক কাহিনী। আজও রাজু আর তার বন্ধুরা রামু কাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছে। হঠাৎ সৌমেন বলে উঠল, হ্যাঁ রে, আজ গল্প দাদুর আসতে এত দেরি হচ্ছে কেন বলতো? হতে পারে কোনো কাজে আটকে পড়েছেন, বলল রাজু। কি জানি, ওনার আবার শরীর টরীর খারাপ হলো না তো? ওর মুখের কথা শেষ হওয়ার আগেই ওরা দেখল দূর থেকে গল্প দাদু হেঁটে আসছেন। ওই তো দাদু এসে পড়েছেন। সুবীর বাবু দোকানের সামনে পাতা বেঞ্চিতে এসে বসলেন। রাজু বলল, কি হলো দাদু, আজকে তোমার এত দেরি কেন? ঠান্ডায় কাঁপতে কাঁপতে সুবীরেশ বাবু বললেন, কি আর বলবো বাবা, সকাল থেকে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিল না, কিন্তু রামুর চায়ের দোকানে আসবো না তা কি হয়? তাই যত কষ্টই হোক চলেই এলাম। সৌমেন বলল, তাহলে তো আজকে আর কোনো গল্প হবে না, তাই তো? আরে না না, হবে না কেন? তবে আজ আমি তোদের যে গল্পটা শোনাবো সেটা কিন্তু কোনো গল্প নয়, একেবারে বাস্তব ঘটনা। গল্পদাদুর কথায় ওদের উৎসাহ যেন আরো 2 গুণ বেড়ে গেল। ওরা সবাই খুব মনোযোগ দিয়ে গল্প শুনতে লাগল। সুবীরেশ বাবু বলতে শুরু করলেন, সারা জীবন আমি বিভিন্ন কাজে বিভিন্ন শহরে ঘুরেছি। সেবার আমি পোস্ট অফিসে কাজ পেয়ে গেলাম পলাশপুর গ্রামে। প্রথমে একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করি। এরপর একদিন এক স্কুল মাস্টারের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে প্রস্তাব দেন, যদি আমরা দুজনে মিলে একটা রুম শেয়ার করে থাকতে পারি তাহলে খরচটাও অনেকটা বেঁচে যাবে। আমিও ভেবে দেখলাম যে বিষয়টা তো মন্দ নয়। আমি ওনার প্রস্তাবে নির্দ্বিধায় সম্মতি জানালাম। নির্মল মুখার্জি বেশ ভালো মানুষ, এখানকারই একটা সরকারি স্কুলে গণিতের শিক্ষক। কয়েক বছর আগে স্ত্রীগত হয়েছেন, আত্মীয় স্বজন তেমন কেউ নেই বললেই চলে। সপ্তাহখানেক আমাদের বেশ ভালোভাবেই কেটে গেল। সকালবেলা হলেই যে যার কাজে বেরিয়ে পড়তাম, আর সন্ধ্যায় বাড়ি ফিরে মুড়ি, চানাচুর আর চা সহযোগে জমিয়ে গল্প জুড়ে দিতাম। বেশ কিছুদিন একসাথে থাকার পর একটা বিষয় লক্ষ্য করলাম যে
মানুষটার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। কখনো বা উদাস মনে জানলার দিকে তাকিয়ে বসে থাকেন, কখনো বা আপন মনে বিড় বিড় করে চলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। আমি প্রথম দুদিন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি কোনো কথার উত্তর দিতেন না। সেদিন তো আমার ওপর বেজায় চড়লেন, বললেন, আপনার কি মশাই, অতি উৎসাহ আমার একেবারেই পছন্দ নয়। প্রথমটা ভেবেছিলাম ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও ঘর ভাড়া নিয়ে চলে যাব, কিন্তু পর মুহূর্তেই মনে হলো এখানে ঘর পাওয়া বেশ মুশকিল। অনেক কষ্টে এই বাড়িটা পেয়েছিলাম, তাছাড়া একা ঘর ভাড়া নিয়ে থাকতে গেলে খরচটাও অনেক বেড়ে যাবে, তাই চুপচাপ ওই বাড়িতেই রয়ে গেলাম। একদিন ছুটির দিনে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ নির্মল বাবু এসে পাশে বসলেন। তারপর তার গলার স্বরটা একটু নরম করে বললেন, সুবীরেশবাবু, সেদিন আমার ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করবেন। না না, সে ঠিক আছে। আসলে আপনাকে ওই রকম অবস্থায় দেখে আমার বিশেষ ভালো লাগছিল না, তাই আর কি কৌতূহলবশতই। মশাই, আপনার সঙ্গে এতদিন থেকে এটুকু বুঝতে পেরেছি আপনি নিপাট ভালো মানুষ, তাই আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না, কি বলবেন। নির্মল বাবু বলতে শুরু করলেন, আসলে শকুন্তলাকে আমি না ছোটবেলা থেকেই ভালোবাসতাম। আমাদের পাশেই ছিল তাদের বাড়ি। ভারী বুদ্ধিমতী মেয়ে ছিল সে। রোজ কলেজ থেকে ফিরে বাড়ির কাছেই একটা আমবাগানে বিকেলবেলায় লুকিয়ে দেখা করতাম দুজনে। ভারী মিষ্টি ছিল তার গানের গলা। রোজ সে আমাকে একটি করে রবীন্দ্রসঙ্গীত শোনাতো। একদিন বিকেলবেলায় আমি আর শকুন্তলা বসে গল্প করছিলাম আমবাগানে। তখন আমার জ্যাঠামশাই কোথাও থেকে বাড়ি ফিরছিলেন। তিনি আমাদের দেখে ফেলেন, আমাকে হির হির করে টানতে টানতে বাড়িতে নিয়ে আসেন। তারপর বাবাকে সব কথা জানান। গুরুজনদের প্রশ্নে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত আমি সত্যটা স্বীকার করতে বাধ্য হই। আমি যে শকুন্তলাকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করতে চাই, এই কথা শুনে আমার বাবা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা কোনোভাবেই শকুন্তলাকে বাড়ির বউ হিসেবে মেনে নেবেন না, কারণ শকুন্তলার বাবা ছিলেন গরিব চাষি। এদিকে আমিও নাছোড়বান্দা, বিয়ে যদি করতেই হয় তবে শকুন্তলাকেই করব। বাবা আমাকে ত্যায্য পুত্র করার হুমকিও দিলেন, কিন্তু তাতে আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও পিছিয়ে আসিনি। কলেজ পাশ করার পরে আমি গ্রামে কালী মন্দিরে গিয়ে শকুন্তলাকে বিয়ে করি। ওর বাবা মাও আমাদের পাশে ছিলেন। ওকে নিয়ে আমার বাড়িতে যেতেই বাবা আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। প্রথম কিছুদিন আমি শকুন্তলাদের বাড়িতেই ছিলাম। ওর বাবা মাও আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। এদিকে আমি তখনও কোনো কাজ পাইনি, তবে এভাবে আর কতদিন শ্বশুরবাড়ির পয়সায় খাবো, তাই টিউশনি শুরু করলাম। শকুন্তলাও বাড়িতে বসে সেলাইয়ের কাজ করত। এতে আমাদের বেশ ভালোভাবেই চলে যাচ্ছিল। আমি পড়াশোনায় বেশ ভালোই ছিলাম। কয়েক মাসের মধ্যেই একটি সরকারি স্কুলে শিক্ষকের পদে নিযুক্ত হলাম। কিন্তু স্কুলটা অনেক দূরে, তাই শকুন্তলাকে নিয়ে স্কুলের কাছাকাছি একটা ছোট ঘর ভাড়া করে সেখানেই আমাদের সংসার পাতলাম। আমাদের এই ছোট্ট সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার রোজগার আর শকুন্তলার ভালোবাসায় আমাদের বেশ সচ্ছলভাবেই চলে যাচ্ছিল। বছর ঘুরতে না ঘুরতেই শকুন্তলার কোল আলো করে এলো এক পুত্র সন্তান। কত স্বপ্ন আর আশা নিয়ে আমরা ওকে একটু একটু করে বড় করে তুলতে লাগলাম। এরপর একটা ছোট বাড়িও কিনলাম। খুব সুখেই ছিলাম আমরা, কিন্তু সুখ আমাদের কপালে সইল না। নিজের দোষে নিজের একমাত্র সন্তানকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। আমি রোজ ছুটির দিন ছেলেকে নিয়ে যেতাম গ্রামের পুকুরে সাঁতার শেখাতে। একদিন সাঁতার শেখানোর সময় আমার হাত ছেড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমার ছোট্ট ছেলেটা তলিয়ে যায় পুকুরের জলে।
অত বড় পুকুরে আমি ওকে পাগলের মতো খুঁজতে থাকি, কিন্তু কিন্তু না, পাইনি ওকে। পরের দিন সকালে ওর মৃত শরীরটা ভেসে উঠেছিল পুকুরের জলে। নিজের একমাত্র সন্তানকে হারিয়ে শকুন্তলা কেমন যেন পাগলের মতো হয়ে যায়। অনেক অনেক চিকিৎসা করিয়েছিলাম আমি, কিন্তু ওকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারিনি। নিজের স্ত্রী সন্তানের এই অবস্থার জন্য আমি নিজেকেই দায়ী করতে শুরু করি। আমাকে সকালে স্কুলে বেরিয়ে যেতে হয়, কিন্তু শকুন্তলাকে তো বাড়িতে একা রাখা যাবে না, তাই বেশ কিছুদিন স্কুল থেকে ছুটি নিলাম ওর দেখাশোনার জন্য। কিন্তু এর বেশি ছুটি নিলে তো চাকরিই থাকবে না। তখন শকুন্তলার চিকিৎসার জন্য খরচপাতি জোগাড় করব কি করে, এসব ভেবে একজন নার্স রাখলাম। একদিন ক্লাস শেষ করে অফিস ঘরে বসে আছি, ঠিক সেই সময় নার্স ফোন করে খবর দিল শকুন্তলা নাকি বিছানা থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে হেড স্যারকে জানিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি ফিরে দেখি শকুন্তলা ঘুমোচ্ছে, মাথায় ব্যান্ডেজ। আমি ওর মাথার কাছে বসে ওর মাথায় হাত বোলাতে লাগলাম। আমার চোখ থেকে জল গড়িয়ে ওর কপালের ওপর পড়ল। কোন কুলক্ষণে যে আমি সেদিন আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে পুকুরে স্নান করতে গেছিলাম কে জানে। ছেলেকে হারিয়েছি, কিন্তু শকুন্তলার কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না। এমন সময় হঠাৎ শকুন্তলার ঘুম ভেঙে গেল। চোখ খুলেও বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর প্রশ্ন করল, বাবু কই? আমার আমার বাবু কই? কোথায় রেখে এসেছো তুমি তাকে? এমন অদ্ভুত প্রশ্নের আমি কি উত্তর দেব কিছু বুঝে উঠতে পারলাম না। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তারপর নার্স এসে ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এরপর শকুন্তলার পাগলামি যেন ধীরে ধীরে বেড়েই চলল। একা নার্সের পক্ষে ওকে সামলানো আর সম্ভব হলো না। বাধ্য হয়ে আমি স্কুলের চাকরিটা ছেড়েই দিলাম। বাড়িতে কিছু টিউশন পড়াতে শুরু করলাম। প্রথম কিছু ছাত্রছাত্রী এলেও শকুন্তলার খবরটা যখন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে গেল, তখন ভয়ে আর কেউ আমাদের বাড়িতে পড়তে আসতো না। এদিকে শকুন্তলার চিকিৎসার পেছনে প্রচুর টাকা খরচ হতো। একদিন ধীরে ধীরে জমানো টাকাও শেষ হয়ে গেল। নার্সের মাইনে না দিতে পারায় সেও কাজ ছেড়ে চলে গেল। এবার আমাদের চলবে কি করে? দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হতো না। শকুন্তলার মুখের দিকে তাকিয়ে থাকতাম আর মনে মনে ভাবতাম, ভগবান, আমার শকুন্তলাকে ভালো করে দাও। আমি যে ওকে বড্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু আমার সেই কাতর প্রার্থনা মনে হয় ভগবানের কান পর্যন্ত পৌঁছয়নি। সেই ভয়ঙ্কর রাতটার কথা আমি জীবনে কোনো দিনও ভুলব না। সেদিন মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। পাশ ফিরতে গিয়ে বুঝতে পারি পাশে শকুন্তলা নেই। আমি ধড়মড় করে বিছানার উপর উঠে বসি। তারপর শকুন্তলার নাম ধরে ডাকতে ডাকতে সারা বাড়ি ওকে খুঁজে বেড়াই। শকুন্তলা, 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 কোথায় তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু কোথাও শকুন্তলাকে খুঁজে পেলাম না। তারপর বাড়ি থেকে বেরিয়ে আশপাশটাও ভালো করে খুঁজে দেখি, কিন্তু না, কোথাও সে নেই। এমতো অবস্থায় আমি কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। আমাদের বাড়ির পাশে ছিল সুবিমলদের বাড়ি। অনেকদিন পাশাপাশি থাকতে থাকতে সুবিমল আর আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল। ওদের বাড়ি গিয়ে কড়া নাড়লাম। সুবিমল, 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 ওঠো। ঘুম ঘুম চোখে সুবিমল ভেতর থেকে বেরিয়ে এলো। ওকে সব কথা খুলে বললাম। তারপর দুজন মিলে অনেক খুঁজেও শকুন্তলাকে কিন্তু কোথাও পেলাম না। আমি ভীষণ ভেঙে পড়লাম। সুবিমল আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো, কাল সকালে বৌদি নিশ্চয়ই ফিরে আসবে। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা হতে লাগলো। কোথায় গেল শকুন্তলা এত রাতে? ওর মানসিক অবস্থাও তো ভালো নয়। তাহলে মনে মনে ভগবানের নাম স্মরণ করলাম। ভগবান,
শকুন্তলার যেন কোনো বিপদ না হয়। ও ও যেখানেই থাকুক যেন সুস্থ থাকে, আর খুব তাড়াতাড়ি যেন আমার কাছে ফিরে আসে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি বললাম, চলো সুবিমল, আরেকবার ভালো করে খুঁজে দেখি, যদি তোমার বৌদির কোনো খোঁজ পাই। দুজনে মিলে আবার অনেক দূর পর্যন্ত শকুন্তলাকে খুঁজলাম, কিন্তু শেষ পর্যন্ত যখন হতাশ হয়ে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই কয়েকজন মানুষ পুকুরের দিক থেকে এগিয়ে আসছিল। তাদের মুখে চিন্তার ছাপ। তারা নিজেদের মধ্যে কিছু বলাবলি করতে করতে আমাদের দিকেই আসছিল। তাদের মধ্যে থেকেই একজন আমাকে বলল, মাস্টারমশাই, আপনার সঙ্গে একটু কথা ছিল। দেখুন, আমার স্ত্রীকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না, যা বলার পরে বলবেন। লোকটি আমার মুখের দিকে অবাক হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর বলল, দয়া করে একবার পুকুরের দিকটা থেকে ঘুরে আসুন। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা একবার কেঁপে উঠল। ওদের পেছন পেছন পুকুরের সামনেটায় গেলাম, আর আর তারপরেই যা দেখলাম। এই পর্যন্ত বলে নির্মলবাবু একটু থামলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখলেন সেখানে? দেখলাম আমার আমার শকুন্তলার মৃতদেহটা ভেসে উঠেছে ঠিক সেই জায়গাতেই যেখানে যেখানে আমার ছেলেটার মৃতদেহ ভেসে উঠেছিল। ওই দৃশ্য দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলাম। তবে তবে গ্রামবাসীরাই আমার জ্ঞান ফেরায়। পড়ে গিয়ে আমার মাথায় কোমরে চোট পেয়েছিলাম। ওরাই আমাকে গ্রামের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ এসে শকুন্তলার ফুলে ওঠা বডিটা পুকুর থেকে তুলে নিয়ে চলে যায়। শকুন্তলাকে হারিয়ে আমি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়লাম। বাঁচার ইচ্ছেটাই হারিয়ে গেল আমার। একদিন রাতে একাকী ঘরে বসে আছি, ঠিক সেই সময় মনে হলো আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। স্ত্রী সন্তানকে হারিয়ে আজ আমি নিঃস্ব। কি হবে এই জীবন রেখে? আমি আলমারি খুলে শকুন্তলার একটা শাড়ি বার করলাম, তারপর ঘরের সিলিং ফ্যানের সাথে সেটা বেঁধে গলায় ফাঁস লাগালাম। মনে মনে ভাবলাম, এ জীবনে তো শকুন্তলা আর আমার সন্তানের সঙ্গে থাকা হলো না। মৃত্যুর পর যদি আমি 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 যেই না ফাঁসটা টানতে যাব, হঠাৎ কাঁধের ওপর কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। আমি চমকে গিয়ে পিছন ফিরে তাকালাম। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে শকুন্তলা। আমি ভয়ে আঁতকে উঠলাম। শকুন্তলা, তুমি? হ্যাঁ, আমি। তুমি কি করতে যাচ্ছিলে? আত্মহত্যা যে মহাপাপ। কিন্তু আমি যে তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না শকুন্তলা। বেঁচে থাকতে তো তোমার কাছে থাকতে পারলাম না, তাই যদি মরে গিয়ে। না গো, ও কথা বলো না। তুমি তো জানো না আমাদের এই প্রেতজনিতে কত যন্ত্রণা। তোমাকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হয় গো, কিন্তু তবু আমি তোমাকে এই যন্ত্রণার জীবনে নিয়ে আসতে চাই না। তুমি আবার নতুন করে জীবনটা শুরু করো, একটা বিয়ে করো। না শকুন্তলা, এসব তুমি কি বলছো? এই জীবনে তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমি যতদিন বাঁচবো শুধু শুধু তোমাকেই ভালোবাসবো, শুধু তোমাকেই। বেশ, তাহলে তুমি এবার একটা চাকরির ব্যবস্থা করো। এভাবে সারাদিন মনমরা হয়ে বসে থেকো না। তোমাকে এভাবে থাকতে দেখলে আমারও যে বড় কষ্ট হয় গো। এখন আমি আসি। আর একটু থেকে যাও না গো, তোমাকে ছাড়া আমি। তুমি
চিন্তা করো না, আমি আবার আসব। তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার কাছে ছুটে চলে আসব। নাও, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি আসি। আমি দেখলাম শকুন্তলা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আমি আবার নতুন করে চাকরির চেষ্টা করতে লাগলাম। রোজ রাতে শকুন্তলা আমার কাছে আসতো। দুজনে মিলে কত গল্প করতাম। ভোর হবার আগে ও আবার ফিরে যেত নিজের জগতে। এদিকে শকুন্তলার চিকিৎসা করাতে গিয়ে বাজারে বেশ কিছু টাকা ধার হয়ে গিয়েছিল আমার। এখন আমার চাকরি নেই, তাই তা শোধ করতেও আমি পারিনি। তার উপর এই ছোট্ট বাড়িটা বানাতে গিয়েও বেশ কিছু টাকা খরচাপাতি হয়েছিল। একজন ব্যবসায়ীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলাম। সুদে আসলে সে এখন অনেক টাকার ব্যাপার। প্রায় প্রতিদিনই পাওনাদাররা এসে বাড়িতে ঝামেলা করত। শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে আমি বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এরপর কাছেই একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে সেখানেই থাকতাম। নতুন করে কিছু টিউশনি নিয়ে পড়াতে শুরু করি, আর কয়েক মাসের মধ্যেই একটা স্কুলের অঙ্কের শিক্ষকের চাকরিও পেয়ে গেলাম। তারপর সেই ঘর ছেড়ে এখানে এসে নতুন ঘর ভাড়া নিলাম। একদিন শকুন্তলা আমাকে বলল যে ওর নাকি এখানে আসতে খুব কষ্ট হয়, তাই এই সামনেই একটা পুকুর আছে, সেখানেই ও আমাকে ওর জন্য রোজ রাতে অপেক্ষা করতে বলে। আমিও ওর কথায় সায় দিলাম। পরের দিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে নিজের প্রয়োজনীয় কাজকর্ম সেরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম রাত 12টা বাজার জন্য, কারণ শকুন্তলা আমাকে বলেছিল 12টায় বাড়ি থেকে বেরোতে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঠিক তখন আমি তৈরি হয়ে দেরাজ থেকে টর্চটা নিয়ে বেরিয়ে পড়লাম সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে, যেখানে শকুন্তলা আমাকে অপেক্ষা করতে বলেছিল। বাড়ি থেকে বেরিয়ে শকুন্তলার কথা মতো উত্তর দিকে হাঁটা শুরু করলাম। চারিদিক ঘন অন্ধকারে ঢেকে আছে। ঝিঁঝি পোকার ডাক যেন রাতের গভীরতাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি টর্চের আলোয় পথ চলতে লাগলাম সামনের দিকে। হঠাৎ দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। প্রায় মিনিট 20 হাঁটার পর সামনে একটা বাঁশবাগান দেখতে পেলাম। এই বাঁশবাগানটা পেরোলেই পুকুর। বাঁশবাগানে পা দেওয়ার সাথে সাথেই ভয়ে বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। মনে হলো এখানে আমি একা নই, আমার সাথে রয়েছে আরো অনেকেই। তাদের পায়ের শব্দ যেন শুনতে পাচ্ছি আমি স্পষ্ট। প্রচণ্ড ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। আমি দ্রুত পা চালাতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনেই কেউ যেন আসছে। আমি পেছন ফিরে তাকালাম। হাতের টর্চের আলোটা ফেলে যতদূর পর্যন্ত দেখা যায় আমি ভালো করে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আশপাশেও একবার টর্চটা ভালো করে ঘুরিয়ে নিলাম। না, কেউ তো নেই। এবার আমি ভয়ে একরকম প্রায় দৌড়তে শুরু করলাম। সামনে কিছু একটাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম, আর প্রায় সঙ্গে সঙ্গে শুনতে পেলাম একটা বিভৎস হাসির শব্দ। মনে হলো একদল মহিলা যেন একসঙ্গে বিকট হাসিতে ফেটে পড়েছে। আমার শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। দেহের সমস্ত শক্তি সঞ্চয় করে আমি উঠে দাঁড়ালাম, আর দাঁড়িয়েই যা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা কালো অবয়ব। তাদের শরীরটা ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তাদের আগুনের ভাটার মতো চোখ দুটো, আর তাদের পরনের ওই সাদা শাড়িগুলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে তোমরা? সেই কালো অবয়বগুলো আবার একসঙ্গে হাসতে শুরু করে দিল। আমি ভয়ে দু চোখ বন্ধ করে মনে মনে ইষ্ট নাম জপ করতে শুরু করলাম। কয়েক মুহূর্ত পর হঠাৎ বুঝতে পারলাম সেই বিকট হাসিটা থেমে গেছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম আর দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে শকুন্তলা।
শকুন্তলা, শকুন্তলা, ওরা ওরা কারা ছিল? চলো, আমি তোমাকে সব বলছি। এসো আমার সঙ্গে। শকুন্তলার সঙ্গে আমি সেই পুকুর পাড়ে এসে দাঁড়ালাম। সেদিন রাতে ওর মুখ থেকে শুনেছিলাম যে এই বাঁশবাগান আর পুকুরটা নাকি অভিশপ্ত। এই গ্রামের অত্যাচারিত অবহেলিত মহিলারা নাকি ওই বাঁশবাগানে গিয়ে অথবা ওই পুকুরের জলে আত্মহত্যা করে। তাদেরই অতৃপ্ত আত্মা এই পুকুরের ধারে আর ওই বাঁশবাগানে ঘুরে বেড়ায়। আগে তাও দিনের বেলা কিছু মানুষ এদিক দিয়ে যাতায়াত করতো, কিন্তু তারা অনেকেই নাকি নানান রকম অদ্ভুত কাণ্ড কারখানা দেখেছে ওই জায়গাটায়। এমনকি দুজন লোক নাকি কিছুদিন আগে রাত্রিবেলা ওই বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় মারাও গেছে। তারপর থেকে ভয়ে কেউ দিনের বেলাতেও সেই পথটা মারায় না। তবে শকুন্তলা আমাকে এ বিষয়ে আশ্বস্ত করেছিল যে আর কোনোদিন কেউ আমাকে ওই বাঁশবাগান দিয়ে আসার সময় ভয় দেখাবে না। ওই দিনের পর থেকে আমি রোজ রাতে ওই বাঁশবাগানের ভেতর দিয়ে পুকুর পাড়ে যাই, কিন্তু আর কোনোদিন কোনো অশরীরীর খপ্পরে পড়িনি। ভালোই কাটছিল দিনগুলো। সারাদিন স্কুলের ছাত্র পড়িয়ে বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে চলে যেতাম ওই পুকুর পাড়ে। ভোরের আলো ফোটা পর্যন্ত সেখানেই থাকতাম আমার আমার শকুন্তলার সঙ্গে। ওর দৌলতেই আরও কিছু অশরীরী প্রেতাত্মার সাথে আমার পরিচয় ঘটে। তারা আমাকে তাদের মনুষ্য জীবনের দুঃখ যন্ত্রণার কথা বলে। কেন তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সে কথাও আমি তাদের মুখ থেকেই শুনেছি। সত্যি কত যন্ত্রণা পেয়ে যে তারা এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছিল তা শুনলে আপনারও চোখ থেকে জল বেরিয়ে আসবে, ঠিক আমারই মতো। এই পর্যন্ত বলে নির্মলবাবু কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। তার চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে বিছানার উপর পড়ল। দু হাতে চোখ মুছে তিনি আবার বলতে শুরু করলেন। তবে এর কিছুদিন পরেই আমার বাড়িওয়ালা আমাকে ঘর ছাড়তে বললেন। তিনি নাকি নতুন কোনো পরিবারকে আরও মোটা অঙ্কের বিনিময়ে ঘর ভাড়া দেবেন। এই অবস্থায় যখন আমি কোথাও ঘর পাবো এ কথা ভাবছি, ঠিক তখনই একদিন আপনার সঙ্গে পরিচয় হলো। ভাগ্যের কি পরিহাস দেখুন, আপনিও ঠিক সেই সময় থাকার জন্য ঘর খুঁজছিলেন। ব্যাস, তারপর বাকিটা তো আপনি জানেনই। এই পর্যন্ত বলে নির্মলবাবু থামলেন। এতক্ষণ আমি ওনার মুখের দিকে তাকিয়ে কেমন যেন মোহচ্ছন্ন হয়ে ওনার কথাগুলো শুনছিলাম। আমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে নির্মলবাবু প্রশ্ন করলেন, কি মশাই, কি ভাবছেন? ওনার কথায় যেন আমার মোহভঙ্গ হলো। বললাম, না না, তেমন কিছু না, শুধু ভাবছি আপনি কত ভালো গল্প বলতে পারেন। এগুলো শুনে আপনার গল্প বলে মনে হচ্ছে? বেশ ধমকের সুরেই বললেন নির্মলবাবু। আরে মশাই, আজকের দিনে এসব ভূত প্রেতে কেউ বিশ্বাস করে? আপনার এই গল্প ধোপে টিকবে না মশাই। আমাকে বলেছেন অন্য কাউকে বলতে যাবেন না যেন। সবাই ভাববে আপনার নিশ্চয়ই মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমার কথায় নির্মলবাবু প্রচণ্ড ক্ষেপে গেলেন। গলার স্বর চড়িয়ে বললেন, তাহলে শুনুন মশাই, আপনি এখানে আসার মাসখানেক আগে আমাদের এই প্রতিবেশী অনিমেষ দাসের একমাত্র কন্যা ওই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তার অপরাধ ছিল একটাই, সে পাশের গ্রামের একটি ছেলেকে ভালোবাসত। কিন্তু অনিমেষবাবু এবং তার স্ত্রী ওদের এই ভালোবাসাটাকে মেনে নেননি, কারণ ছেলেটা ছিল নিচু জাতের। তারা মেয়েটিকে কয়েকদিন ঘরের ভেতর আটকে রাখে, যাতে সে কিছুতেই ছেলেটির সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না পারে। এরপর ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে মেয়েটি একদিন অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের পরামর্শে তাকে সেই বন্দি জীবন থেকে মুক্ত করা হয়, আর সেদিন রাতেই সে বাড়ি থেকে পালিয়ে ওই পুকুরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে তার বডিটা ভেসে উঠেছিল পুকুরে। এ তো গেল তাও অনেকদিন আগের কথা। আপনি আসার মাত্র এক সপ্তাহ আগে ওই পাশের গ্রামের হরিপদ চক্রবর্তীর বিধবা স্ত্রী ওই বাঁশবাগানে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। স্বামী মারা যাওয়ার পর থেকেই গ্রামের কিছু পুরুষ মানুষ তাকে নানানভাবে উত্ত্যক্ত করত। শেষ পর্যন্ত তাদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সে ওই চরম পথ বেছে নেয়। ওই পুকুর আর বাঁশবন এতটাই অভিশপ্ত যে যদি কেউ ওখানে গিয়ে আত্মহত্যা করার কথা ভাবে বা মনেও আনে,
তাহলেও নাকি তার এই পৃথিবীতে থাকার দিন শেষ হয়ে আসে। কোনো না কোনোভাবে ওই বাসবনে গিয়ে তাকে আত্মহত্যা করতেই হয়। ওখানকার প্রেতাত্মারা তাকে নাকি হাতছানি দিয়ে ডাকে। যদি এখনও আপনার মনে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে বরং আপনি গ্রামের লোকেদের একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। এমনকি অবিনাশবাবুর বাড়িতে গিয়েও একবার জেনে আসতে পারেন, তাহলে হয়তো আপনার বিশ্বাস হবে। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন শুনে আমার একটু সন্দেহ হলো। তবে তার কথাগুলো পুরোপুরি মন থেকে মেনে নিতে পারলাম না। আমার মনোভাব বুঝতে পেরেই হয়তো তিনি আবারও বললেন, বুঝেছি মশাই, এখনও আপনার পুরোটা বিশ্বাস হচ্ছে না কি, তাই তো? মশাই, আরও একটা কথা আপনাকে বলে রাখি, যদি ওই বাঁশবন আর পুকুর পাড়টাকে অভিশাপ মুক্ত করতে হয়, তবে ওখানে আত্মহত্যা করা প্রত্যেকটি মেয়ের আত্মাকে মুক্তি দিতে হবে। আর সেটা সম্ভব হবে তখনই যদি কোনো ব্যক্তি অন্তর থেকে ভগবানের কাছে তাদের মুক্ত করার আবেদন জানিয়ে নিজের প্রাণটা বিসর্জন দেয়। এই পর্যন্ত শোনার পর আমি মনে মনে হাসলাম আর ভাবলাম যে লোকটার নিশ্চয়ই মাথায় কোনো বিকৃতি আছে। কদিন পর পুরোপুরি না পাগল হয়ে যায়। আমি আর বাক্য ব্যয় না করে চাদরটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। নির্মলবাবুও দেখলাম স্কুলের কিছু খাতাপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন বেলা 3টে। ভেবেছিলাম দুপুরের খাওয়া সেরে একটা লম্বা ঘুম দেব, কিন্তু এই উদ্ভট লোকটার পাল্লায় পড়ে সব মাটি হয়ে গেল। ধুর, যত সব পাগল ছাগলের পাল্লায় পড়েছি। আগে জানলে কে এই পাগলটার সঙ্গে থাকতে আসতো। একেবারে সাইকো প্রকৃতির মানুষ। নির্মল বাবুকে মনে মনে যথেষ্ট গালাগালি করে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা নেমে গেছে। টেবিলের উপর থেকে হাত ঘড়িটা নিয়ে দেখলাম সন্ধ্যে 6টা। ঘুমটা জব্বর হলো বটে। আলমোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম। নির্মলবাবু কোথায় গেল? আশেপাশে তাকিয়ে দেখি নির্মলবাবু ঘরে নেই। এই ভর সন্ধেবেলায় সে আবার কোথায় গেল? এখন তো তার পেতনি বউয়ের সঙ্গে দেখা করার সময় নয়। এই ভেবে নিজের মনেই খানিক হাসলাম। তারপর বিছানা থেকে নেমে চোখে মুখে জল দিয়ে পাশেই চায়ের দোকানে চা খেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে নির্মলবাবু ঘরে ঢুকলেন। আমি কৌতুকের সুরে বললাম, কি মশাই, শকুন্তলা বৌদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাকি? নির্মলবাবু রেগে গিয়ে বললেন, দেখুন মশাই, সব বিষয়ে সবসময় ইয়ার্কি আমার মোটেও পছন্দ নয়। পাশের গ্রামে চক্রবর্তী বামুনের মেয়ে গতকাল রাতে ওই পুকুর পাড়ের বটতলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর দুপুরবেলায় গ্রামের লোকজন সব দলবল বেঁধে এসে দেখে বটগাছের একটা ডাল থেকে মেয়েটার বডিটা ঝুলছে। আমি মনে মনে অনুতপ্ত হলাম। কিছুক্ষণ আগেই আমি নির্মলবাবুর সাথে মশকরা করেছি কিছু না জেনে। আমি জিজ্ঞেস করলাম, ঠিক কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে কিছু জানা গেল? না, এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, আশা করি কিছুদিনের মধ্যেই তা জানা যাবে। তবে ওর গ্রামের লোকজন বলাবলি করছিল মেয়েটা নাকি বেশ কিছুদিন ধরে নানান রকম অদ্ভুত আচরণ করছিল। মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, নিজের মনেই কথা বলতো, কখনো বা উদাস মনে বসে থাকতো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। ঘরের মধ্যে দুজনে চুপচাপ বসে রইলাম। মিনিট 10 পরে নির্মলবাবু নিজেই নীরবতা ভঙ্গ করলেন। বললেন, চলুন সুবীরেশবাবু, একটু চা খেয়ে আসা যাক, মাথাটা বড্ড ধরেছে। এসব ঝামেলার মধ্যে আমিও যে চা খাওয়ার জন্য বেরোচ্ছিলাম সেটা বেমালুম ভুলে গেছিলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। চায়ের দোকানে গিয়ে দেখি কয়েকজন বসে আজকের এই আত্মহত্যার ঘটনা নিয়ে নানান রকম মন্তব্য করছেন। কিন্তু আমরা দুজনে এ বিষয়ে কোনো কথা বললাম না। চা খেয়ে চুপচাপ বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার পর থেকেই দেখছি নির্মলবাবু কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছেন না।
নিজের বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে কি যেন ভেবেই চলেছেন। একবার ভাবলাম জিজ্ঞেস করি, কিন্তু তারপরেই মনে হলো যদি আবার খেপে গিয়ে উল্টো পাল্টা বলে দেন, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। আমার বই পড়ার শখ ছিল, তাই টেবিলের উপর থেকে একটা গল্পের বই নিয়ে তাতেই মনোনিবেশ করলাম। তখন রাত 8টা বেজে গেছে। তখনও সেই একইভাবে বসে আছেন। এদিকে এখন খেতে না গেলে হোটেলটাও বন্ধ হয়ে যাবে, তখন সারা রাত না খেয়ে কাটাতে হবে দুজনকে। আমি নির্মলবাবুকে ডাকলাম। নির্মলবাবু, ও নির্মলবাবু। কিন্তু আশ্চর্য, উনি কোনো সাড়া দিলেন না। এবার আমি ওনার কাঁধের কাছে গিয়ে ওনার কাঁধটা একটু ঝাঁকিয়ে ডাকলাম। নির্মলবাবু। আমার ধাক্কায় উনি যেন সম্বিত ফিরে পেলেন। এতক্ষণ যেন উনি কোনো ঘোরের মধ্যে ছিলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, কিছু বলছিলেন? আরে মশাই, এখন খেতে না গেলে যে আজ রাতে আর কিছু জুটবে না কপালে। ও আচ্ছা, কিন্তু আমার তো আজকে খিদে নেই, আপনি গিয়ে খেয়ে আসুন বরং। অগত্যা আমি একাই খেতে চলে গেলাম। ফিরে এসে দেখলাম নির্মলবাবু ঘরে নেই। ভাবলাম এদিক ওদিক কোথাও গেছেন হয়তো, কিন্তু অনেক রাত পর্যন্ত তিনি ফিরলেন না। ঘড়িতে তখন রাত 12টা। ভাবলাম উনি হয়তো ওনার স্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন সেই পুকুর পাড়ে। ভোর হলে ঠিক চলে আসবেন। বেচারা পাগল মানুষ, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আমি আর 7-5 না ভেবে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিন্তু সকালবেলাতেও তিনি বাড়ি ফিরলেন না। ভাবলাম লোকটার যা মাথার ব্যামো, কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। আমি আমার কাজে বেরিয়ে গেলাম। তবে বাড়ি ফিরেও দেখলাম নির্মলবাবু ফেরেননি। এবার আমার একটু চিন্তাই হলো, কে জানে কোথায় গেল লোকটা। কাল সন্ধে থেকেই দেখছি মানুষটা কেমন যেন গুম মেরে গেছেন। আমি বাইরে বেরিয়ে আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই তাঁর কোনো খোঁজ দিতে পারল না। রাতে খেতে গিয়েও সেখানকার লোকেদের জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ নাকি তাকে দেখেনি। অগত্যা আমি বাড়ি ফিরে শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতে কিছুতেই আমার ঘুম এলো না। এইভাবেই আরো 2 দিন কেটে গেল, কিন্তু নির্মল বাবুর দেখা নেই। সেদিন রাতে শুয়ে শুয়ে ভাবলাম সকালবেলায় গ্রামেরই কিছু লোকজনকে নিয়ে একবার ওই পুকুরের দিকটায় যাব, যদি মানুষটার কোনো খবর পাওয়া যায়। সকালবেলা উঠে বাইরে বেরোতেই শুনলাম ওই বাঁশ বনের ভেতর থেকে একজনের পচা গলা দেহ পাওয়া গেছে। এ বাঁশবনে আবার একজন মারা গেছে গো, পচা গলা লাশ পাওয়া গেছে। ভয়ে হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল। তাহলে কি শেষ পর্যন্ত আমার ভয়টাই সত্যি হলো? পুলিশ যখন নির্মল বাবুর বডিটা নিয়ে চলে যাচ্ছিল, আমি তখন মনে মনে শুধু ভাবছিলাম, যদি প্রেত জনি বলে কিছু সত্যি থেকে থাকে, তাহলে এতক্ষণে হয়তো শকুন্তলা দেবীর সাথে নির্মল বাবুর দেখা হয়ে গেছে। সেদিন সন্ধেবেলায় চায়ের দোকানে গিয়ে শুনলাম কয়েকজন সেখানে বলাবলি করছে। এতদিন পরে ওই বাঁশবাগান আর পুকুরের পাড়টা অভিশাপ মুক্ত হলো। হ্যাঁ, তা যা বলেছেন একেবারে সত্যি কথা। আসা গেল গো, যা কাণ্ড কীর্তি হচ্ছিল। নির্মল বাবু নিজের জীবন দিয়ে আমাদের এত বড় একটা উপকার করে গেলেন, ওনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো আমরা। সেদিন রাতে হোটেল থেকে খেয়ে দিয়ে বাড়ি ফেরার পর হঠাৎই লোডশেডিং হয়ে যায়। আমি হ্যারিকেন জ্বালবো বলে যেই না দেশলাই কাঠিটা জ্বালিয়েছি, অমনি ভয়ে শিউরে উঠলাম।
দেখলাম আমারই পাশে কাঠের চেয়ারে বসে আছেন নির্মল বাবু। ভয়ে আমার হাত থেকে দেশলাই কাঠিটা মাটিতে পড়ে গেল। আমি আমি কাঁপতে কাঁপতে বললাম, আপনি? নির্মল বাবু একটা বীভৎস হাসি হেসে উঠলেন, তারপর বললেন, ভয় পাবেন না সুবীরেশ বাবু, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। শুধু এটুকুই বলতে এসেছি যে ওই বাঁশবন আর পুকুর এখন অভিশাপ মুক্ত হয়েছে। আজ আমার বড় ভালো লাগছে। নিজের জীবন দিয়ে আমি ওই অসহায় মেয়েগুলোর আত্মাদের মুক্তি দিতে পেরেছি। আর মৃত্যুর পর আমার শকুন্তলার সঙ্গে দেখা হয়েছে। আমরা দুজনে এখন খুব ভালো আছি, খুব সুখে আছি। বিদায় বন্ধু, বিদায়। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে নির্মল বাবুর শরীরটা যেন বাতাসে মিলিয়ে গেল। তারপর আমিও ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে চলে যাই। এই পর্যন্ত বলে সুবীরেশ বাবু থামলেন। রাজু আর তার বন্ধুরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথাগুলো শুনছিল। তা কিরে, কেমন লাগলো গল্পটা? দারুণ লাগলো দাদু, দারুণ, বলল রাজু। নে নে, যা অনেক রাত হলো, এবার তোরা সবাই বাড়ি যা। রাজু আর ওর বন্ধুরা উঠে নিজেদের বাড়ির দিকে রওনা দিল। সুবীরেশ বাবুও উঠে গিয়ে নিজের বাড়ির পথ ধরলেন। শুনছিলেন শীতের রাতে চাকদহের চায়ের দোকানে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটি হাড় হিম করা রোমাঞ্চকর ভৌতিক গল্পের সাথে আগামী এপিসোডে।